এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা ইসরায়েলের বিমান হামলায় আরও ৩৮ জন নিহত। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। চীনের যোদ্ধারা রাশিয়ার পক্ষে লড়াই করছেন, দাবি ইউক্রেনের। ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা, নিহত বেড়ে ৮। যুক্তরাষ্ট্রের উপর চীনের প্রতিশোধমূলক শুল্ক কার্যকর, কতটা প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে? ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল কামনা করে না, জানিয়েছেন জয়শঙ্কর। গাজা ইসরায়েলের বিমান হামলায় আরও ৩৮ জন নিহত। ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে করে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এই হামলায় বহু মানুষ আহত হয়েছেন। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসকরা জানান, হাসপাতালে বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন। গাজার ভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানান, নিহতদের মধ্যে ৮ জন নারী ও ৮ জন শিশু। এছাড়া ৮৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলার শিকার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছেন। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের ৩য় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার ৯ এপ্রিল এ তথ্য জানিয়েছেন। তিনি ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ৫ টেলিভিশনকে বলেছেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া, যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব। ম্যাক্রো আরো বলেন, আমি এটি করব কারণ আমি মনে করি একটি সময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাকে যুক্ত করতে চাই, যেটিকে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দিবেন, যেটি তাদের অনেকেই করবেন না। এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগা বেকিয়ান শাহিন তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে। চীনের যোদ্ধারা রাশিয়ার পক্ষে লড়াই করছেন, দাবি ইউক্রেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, বেশ কয়েকজন চীনের যোদ্ধা রাশিয়ার হয়ে লড়াই করছেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ২ চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তারা রাশিয়ার হয়ে লড়াই করেছিলেন। জেলেনস্কি জানিয়েছেন, তাদের কাছে প্রমাণ আছে আরো বেশ কিছু চীনা নাগরিক রাশিয়ান সেনার হয়ে যুদ্ধে নেমেছেন। জেলেনস্কির অভিযোগ, বেইজিং এর অনুমতি নিয়ে ওই ব্যক্তিরা রাশিয়ার হয়ে লড়াইয়ে নেমেছেন। সব মিলিয়ে ১৫৫ জন চীনের সেনা রাশিয়ার দলে আছে বলে তারা খবর পেয়েছেন। তাদের নাম এবং পাসপোর্টের তথ্য ইউক্রেনের হাতে আছে বলে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে চীনের নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে জানিয়েছিল তারা পরিস্থিতির দিকে নজর রেখেছে। চীনের নাগরিকদের বারবার জানানো হয়েছে তারা যেন কোনোভাবে অন্য কোনো দেশের সেনাবাহিনীতে যোগ না দেন। তবে এদিন জেলেনস্কি অভিযোগ করার পর নতুন করে কোনো মন্তব্য করেননি চীনা সরকার। ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা, নিহত বেড়ে ৮।
ইয়েমেনের ইহুদি বিদ্রোহীরা বুধবার জানিয়েছে বন্দর নগরী হুদাইদাহ মার্কিন বিমান হামলায় নিহত সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। হুদাইদা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইহুদিদের আল মাসিরাহ টিভি স্টেশন জানিয়েছে হুদাইদাহ যুক্তরাষ্ট্রের আগ্রাসনে শহীদদের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৬ জন। ধ্বংসস্তূপ অপসারণী অভিযান চলছে। ইহুদি মিডিয়া জানিয়েছে মঙ্গলবার রাতে লোহিত সাগরের বন্দর নগরীর একটি আবাসিক এলাকায় লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এএফপির একজন সাংবাদিক পরপর ৩টি বিস্ফোরণের শব্দ শুনতে পান। হামলার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানান, বিমান হামলায় ৪ শিশু ও ২ জন নারী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের উপর চীনের প্রতিশোধমূলক শুল্ক কার্যকর, কতটা প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে? যুক্তরাষ্ট্রের উপর চীনের প্রতিশোধমূলক শুল্ক কার্যকর হয়েছে। এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৮৪% করেছে, যা আগে ছিল ৩৪%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন শুল্ক নীতিতে চীনের উপর কয়েক ধাপে ১২৫% শুল্ক আরোপ করেছেন। এর জবাবেই ৮৪% শুল্ক কার্যকর করেছে দেশটি। তবে তান্ত্রিকভাবে এ শুল্ক যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের পরে বেশি প্রভাব ফেলবে। গত বছর চীনা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে প্রায় ৪৪,০০০ কোটি ডলার মূল্যের পণ্য বিক্রি করেছে। একই সময় মার্কিন প্রতিষ্ঠানগুলো চীনের কাছে যে পরিমাণ পণ্য বিক্রি করেছে, এটি চীনের বিক্রি তার প্রায় ৩ গুণ। এই হিসাব ইঙ্গিত দেয় যে উচ্চ শুল্ক চীনা ব্যবসা বাণিজ্যকে আরো বড় ক্ষতির মুখে ফেলবে। তবে বিশ্লেষকদের মতে বাস্তবতা এর চেয়ে অনেক বেশি জটিল। গবেষণা প্রতিষ্ঠান মুডিস অ্যানালিটিক্সের সারাহ ট্রেন বলেন ৮৪% চীনা শুল্ক মার্কিন প্রতিষ্ঠানগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র চীনকে তার বৃহত্তম রপ্তানির বাজার হিসেবে বিবেচনা করে তিনি বলেন, চীনের পাল্টা পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রে যেমন খাত বেশি ক্ষতির মুখে পড়বে, তার মধ্যে অন্যতম কৃষি। ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল কামনা করে না জানিয়েছেন জয়শঙ্কর। ভারতের চেয়ে বেশি অন্য কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ ১৮ ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমাদের মতো আর কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটা প্রায় আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, বন্ধু হিসেবে আমি মনে করি, আমরা আশা করি তারা সঠিক পথে যাবে এবং সঠিক কাজ করবে। থাইল্যান্ডে জ্যেষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। দুই দেশের এ সাক্ষাৎ দক্ষিণ এশিয়ায় বেশ আলোচিত। এর কয়েকদিন পর জয়শঙ্কর এমন মন্তব্য করেছেন। দিল্লিতে একটি অনুষ্ঠানে মোদী ইউনূস বৈঠক নিয়ে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ গণতন্ত্রে ফিরবে এবং নির্বাচন হবে।